ইয়োহান মেন্ডেল নামে একজন বিজ্ঞানী 1863 সালে তিনি জেনেটিক্স নিয়ে একটা তার তত্ত্ব দেন এবং তিনি এই জীবের যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ কোন একটা ফ্যাক্টরের মাধ্যমে হয় এই সম্পর্কে একটা ধারণা দেন এবং এইটা আমাদের একটা নতুন যুগের সূচনা করে। আমরা বুঝতে পারি এমন একটা জিনিস আছে বা এমন একটা ফ্যাক্টর আছে যা জীবের বৈশিষ্ট্যটা কন্ট্রোল করছে। এ থেকে আমাদের মাথায় আসে আমরা যদি সেই ফ্যাক্টরটা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা সেই বৈশিষ্ট্য কন্ট্রোল করে ফেলতে পারবো। এর থেকেই আমাদের বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির যাত্রা শুরু। এই শব্দটা এক্স্যাক্টলি বায়োটেকনোলজি প্রথম ব্যবহার করছেন 1919 সালে কার্ল এরিকি। এবং এই যে বায়োটেকনোলজির ধারণা এটা একেবারে চূড়ান্ত রূপ লাভ করে এবং উৎকর্ষের শিখরে পৌঁছায় 1953 সালে ওয়াটসন অ্যান্ড ক্রিকের ডিএনএ মডেল দ্বারা। আমরা যখন একটা জীবের ডিএনএ হেলিক্স নিয়ে আলোচনা করব, আমরা যখন তাদের একটা ডিএনএ সম্পূর্ণ ভাষা পড়তে পারবো তখন তার জীবন রহস্য আমরা উন্মোচন করতে পারবো। তার কি কি বৈশিষ্ট্য, কোন কোন জিন বা কোন কোন ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তা আমরা অ্যানালাইসিস করতে পারবো এবং আমরা যদি সেটা নিয়ন্ত্রণ করতে পারি তবে এর মধ্য দিয়ে আমরা সেই বৈশিষ্ট্যটাকে আমাদের স্বার্থে ব্যবহার করতে পারবো এবং এমন কিছু কাজ করতে পারবো যেটা আসলে ভাবাই যায় না বা এর আগে আমরা চিন্তাও করতে পারিনি, যে আমরা আমাদের পছন্দ মতো একটা উদ্ভিদকে আমাদের পরিসরের মধ্যে নিয়ে আসতে পারবো, আমাদের জীবনেরকে উন্নতি উৎকর্ষের দিকে নিয়ে আসতে পারবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটা পরিষ্কার যে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি আমাদের পৃথিবীকে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে গেছে, নতুন ভবিষ্যতের দিকে নিয়ে গেছে। তো আমরা এটা যখন বিস্তারিত আলোচনায় যাব এই জিনিসগুলো তোমাদের কাছে আরো পরিষ্কার হবে, আরো সুন্দর হবে। তো আমরা এর পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটা হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচার জীব প্রযুক্তির অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় অংশ, যা আমাদের উদ্ভিদ জগৎকে চূড়ান্তভাবে পরিবর্তন করে নিয়ে এসে আমাদের প্রয়োজনে আমাদের মতো করে সাজিয়ে তুলতে একটি বড় ভূমিকা পালন করেছে। তো টিস্যু কালচার সম্বন্ধে আমাদের ধারণাটা পরিষ্কার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিস্যু কালচারের ধারণাটা বা টিস্যু কালচারের থিঙ্কিংটা কোত্থেকে এসেছে এটা আমাদের জানা দরকার। টিস্যু কালচার মানুষ প্রথম ভাবলো এইটা যখন জানতে পারলো যে উদ্ভিদে কিছু টটিপটেন্ট স্টেম সেল রয়েছে। এই শব্দটা শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য নিশ্চয়ই একটু কঠিন হয়ে গেল, আমি একটু সহজ করে দিচ্ছি। টটিপটেন্ট মানে হলো যে নিজেকে নিজে তৈরি করতে পারবে বা যার এই ক্ষমতা আছে যে নিজের আরেকটা জেনারেশন একাই তৈরি করতে পারবে, এটাকে বলা হয় টটিপটেন্সি। যার এই ক্ষমতা আছে সে হচ্ছে টটিপটেন্ট। তো টটিপটেন্ট স্টেম সেল হচ্ছে অন্য সেলে রূপান্তরিত হতে পারে এমন কিছু সেল। তো উদ্ভিদের বিভিন্ন অংশে বিজ্ঞানীরা দেখেছেন যে টটিপটেন্ট স্টেম সেল রয়েছে এবং টটিপটেন্ট স্টেম সেল হচ্ছে সেই সেলগুলো যে সেলগুলো নিজে একা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করতে সক্ষম। তাহলে আমাদের এই টটিপটেন্ট স্টেম সেলকে যদি আমরা আমাদের কাজে লাগাতে পারি এবং আমাদের প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করতে পারি তাহলে আমরা এই একটা কোষ থেকে আমরা একটা উদ্ভিদ তৈরি করতে পারবো। ফলে এমনকি এমন একটা পর্যায়ে চলে আসতে পারবে, একটা বিলুপ্ত প্রায় প্রজাতিকে আমরা সেভ করে ফেলতে পারবো এই টটিপটেন্ট স্টেম সেল দ্বারা। যখন আমরা এই টটিপটেন্ট স্টেম সেলের ধারণাটা পরিষ্কার করতে পারলাম তখনই আমরা উদ্ভিদের এই টিস্যু কালচার এই থিঙ্কিংটা এই ধারণাটা আমাদের মধ্যে নিয়ে আসতে পেরেছি এবং এর থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছে টিস্যু কালচারের। আচ্ছা, এবার আমরা একটু এই শব্দটাকে একটু ভাঙি, তাই না? টিস্যু কালচার, টিস্যু এই জিনিসটা কি? আমরা জানি জীবদেহের গঠন ও কার্যগত একক হচ্ছে কোষ। কোষ হচ্ছে একেবারে জীবদেহের বিল্ডিং ব্লক, যার দ্বারা আমাদের জীবদেহ গঠিত হয় এবং একক ইউনিটে কাজ সম্পন্ন হয়। তাহলে আমাদের এই জীবদেহের গঠন ও কার্যগত একক কোষ যদি একজন আরেকজনের সাথে সম্পর্ক যুক্ত হয় এবং একগুচ্ছ কোষে পরিণত হয়, তারা একই ধরনের হতে পারে অথবা বিভিন্ন ধরনের হতে পারে। তো একই ধরনের অথবা বিভিন্ন ধরনের কোষগুচ্ছকে বলা হয় টিস্যু। তাহলে বলতে পারি টিস্যু কাকে বলে? এক বা একাধিক ধরনের কোষের সমন্বয়ে গঠিত গুচ্ছকে আমরা বলবো টিস্যু। কালচার মানে তো আমরা খুবই আগে থেকে জানি, সেটা হচ্ছে চাষ করা। কালচার মানে হচ্ছে চাষ করা। তাহলে আমরা যে টিস্যু চাষ করি, তাই না, টিস্যুটাকে যদি সংখ্যায় বৃদ্ধি করি, একটু বড় করি বা প্রয়োজন সাপেক্ষে এটাকে একটা উদ্ভিদে পরিণত করে ফেলতে পারি, তবে এই প্রক্রিয়াটাই হবে আমাদের টিস্যু কালচার। তাহলে আমরা টিস্যু কালচার একটা সুন্দর সঠিক সংজ্ঞা জেনে নেই, যেটা আমাদের জ্ঞানমূলক প্রশ্নে খুবই আসে এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা এটা মনে রাখতে পারি না। তা আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে মনে রাখতে সুবিধা হবে। কি হবে কথাটা?
এই যে টিস্যু আমরা আলোচনা করলাম, এই টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোন মিডিয়ায় বর্ধিত করার প্রক্রিয়ার নামই হচ্ছে টিস্যু কালচার। তাহলে কি হলো, টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোন মিডিয়ায় বর্ধিত করার প্রক্রিয়ার নামই হচ্ছে টিস্যু কালচার। তাহলে আমরা এই টিস্যু কালচারটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেলাম। আমরা কি করব, একটা জীবাণুমুক্ত মিডিয়ায় কোন টিস্যুকে বর্ধিত করব, এবং তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে টিস্যু কালচার। এবার আমরা আসি ইন ডিটেইলস, আমরা টিস্যু কালচারে কি কি করব এবং কি লাভটা হবে আমাদের এই টিস্যু কালচার করে, কিভাবে আমরা জীবজগতের একটা উন্নয়ন এবং এটার উপকারিতা সাধন করতে পারি, সেটা আমাদের আরো পরিষ্কার হবে সামনের আলোচনায়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সামনের দিকে যাই। এবারে আমরা টিস্যু কালচারের যে সকল ধাপ অবলম্বন করে টিস্যু কালচার প্রক্রিয়া সম্পন্ন করব, আমরা সেই ধাপগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো। প্রথমেই আমরা একটা কথা বলেছি, সেটা হচ্ছে এটা কি, টিস্যু কালচার। টিস্যু কি, টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ। তাহলে আমাদের একটা নির্দিষ্ট কোষ গুচ্ছকে শনাক্ত করতে হবে যার আমি কালচার করব, তাই নয় কি? তাহলে আমাদের প্রথমে একগুচ্ছ কোষ নিতে হবে যাকে আমি কালচার প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করব। টিস্যু কালচারের জন্য যে কোষগুচ্ছ পৃথক করা হয় তাকে বলা হয় এক্সপ্লান্ট। টিস্যু কালচারের জন্য যে কোষগুচ্ছ আমরা পৃথক করি শিক্ষার্থীবৃন্দ, তাদের আমরা বলবো এক্সপ্লান্ট। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক প্রশ্ন, এবং তোমরা এটা আত্মস্থ করার চেষ্টা করো যে এক্সপ্লান্ট কি। এক্সপ্লান্ট হচ্ছে সেই কোষগুচ্ছ যেটা আমরা টিস্যু কালচারের জন্য আলাদা করে নিলাম উদ্ভিদ থেকে। এবার যখন আমরা এক্সপ্ল্যান্ট আলাদা করে ফেলেছি, এবার সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। আমরা সেই প্রক্রিয়াটা ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে আমাদের যেই জিনিসটা আলোচনা করতে হবে, প্রথমে আমাদের যে টিস্যুটা আমরা নিব সেটার জন্য প্রথম যে ধাপ সেটা হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন। মাতৃ উদ্ভিদ নির্বাচন এটা টিস্যু কালচারের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বলা যায়, কারণ আমরা এই জার্নিটা শুরু করব এই মাতৃ উদ্ভিদ দ্বারাই। এই মাতৃ উদ্ভিদেই যদি ত্রুটি থাকে তাহলে আমরা যে টিস্যুটা কালচার করব সেটাও অবশ্যই ত্রুটিপূর্ণ হবে, যা আমাদের মোটে উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য বরঞ্চ একটি রোগমুক্ত সুস্থ সবল চারাগাছ তৈরি করা। সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা এমন মাতৃ উদ্ভিদ নিতে হবে যে নিজে রোগমুক্ত এবং সে আরেকটি সুস্থ সবল টিস্যু গুচ্ছ দানে সক্ষম। তাহলে অবশ্যই প্রথম পয়েন্টটা হবে মাতৃ উদ্ভিদ নির্বাচন। আচ্ছা, এরপরে আমাদের যেটা দ্বিতীয় অংশ সেটা হচ্ছে আমরা এই মাতৃ উদ্ভিদ থেকে যে এক্সপ্লান্টটা নেব সেটা কোথায় রাখবো। অবশ্যই আমাকে একটা মাধ্যমের মধ্যে রাখতে হবে যেখানে আমি এটাকে আবাদ করব বা কালচার করব। তাহলে এই মাধ্যমটা আমাদের তৈরি করতে হবে। তাহলে এই মাধ্যমটা তৈরির ধাপটা হবে আবাদ মাধ্যম তৈরি। আবাদ মাধ্যম তৈরি করাটা কেন গুরুত্বপূর্ণ? লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু আলোচনা করছি টিস্যু কালচার। তাহলে আমরা এখানে একটা টিস্যু থেকে একটা উদ্ভিদ তৈরি করার মতো কোষগুচ্ছ বা কোষের কালচার আমরা করব। তাহলে পুরো প্রক্রিয়াটাই কিন্তু একটা মিডিয়ার মধ্যে দিয়ে হচ্ছে। এই মিডিয়া যদি আমাকে পুরোটা সময় সাপোর্ট না দেয়, আমাকে যদি পুরোটা সময় সহায়তা না করে, তাহলে এটা কিন্তু মাঝপথে স্তম্ভিত হয়ে যাবে। তাহলে আমাদের এই টিস্যু কালচারের জন্য যে মাধ্যমটা তৈরি করব, এই মাধ্যমটায় আমরা শুরু থেকেই পুষ্টি উপাদানগুলো এবং যে যে উপাদানগুলো আমাদের এই টিস্যুগুলোকে গুছিয়ে তোলার জন্য দরকার সেগুলো আমাদের নিয়ে আসতে হবে। তাহলে কি কি থাকবে একটা আবাদ মাধ্যমে? পুষ্টি উপাদান থাকবে, ভিটামিন থাকবে, ফাইটোহরমোন থাকবে, সুক্রোজ থাকবে, এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের মাধ্যমটা কিন্তু খুবই শক্ত হওয়া যাবে না, খুবই তরল পানির মতো লিকুইড হওয়া যাবে না। আমাদের মাধ্যমটা হবে সেমি সলিড বা অর্ধ কঠিন। তো এই যে অর্ধ কঠিন বা জেলির মতো অনেকটা মাধ্যম, এটা এগার দ্বারা আমরা তৈরি করবো। কি দিয়ে? এগার দিয়ে আমরা একটা অর্ধ কঠিন মাধ্যম তৈরি করব, যার দ্বারা আমরা আবাদ মাধ্যম তৈরির পূর্ণাঙ্গতা নিয়ে আসব। এবার আসো আমরা 3 নম্বর ধাপ বা জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা, এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা টিস্যু কালচারের সংজ্ঞা দেওয়ার সময় বলেছি যে একগুচ্ছ কোষ বা টিস্যুকে জীবাণুমুক্ত মাধ্যমে বর্ধিতকরণের প্রক্রিয়ার নামই কিন্তু টিস্যু কালচার। তো আমাদের এক্ষেত্রে স্পষ্টই প্রমাণ হচ্ছে যে জীবাণুমুক্ত এই জিনিসটা টিস্যু কালচারের ওয়ান অফ দ্য কি পার্টস বা ওয়ান অফ দ্য মূল অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশর একটু বিস্তারিত জানা আমাদের লিখিত এবং এমসিকিউ উভয় পরীক্ষার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। কি কি করা হয় জীবাণুমুক্ত করার জন্য? জীবাণুমুক্ত করা এজন্যই দরকার যে জীবাণুমুক্ত আমরা কোষগুচ্ছ নিলাম, সেটা যদি একটা জীবাণুযুক্ত মাধ্যমে রাখি তাহলে এই আবাদ মিডিয়ায় তো
তো আমার যে সুস্থ সবল চারা তাকে বাঁচতে দিবে না। তাহলে আমাদের অবশ্যই এটা জীবাণুমুক্ত করা দরকার। জীবাণুমুক্ত করার জন্য আমরা প্রথমে নিব অটোক্লেভ একটা যন্ত্র। অটোক্লেভ যন্ত্রের মাধ্যমে আমরা এই জীবাণুমুক্ত প্রক্রিয়া সম্পন্ন করব। কিভাবে সম্পন্ন করব? আমরা 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবো 15 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, প্রতি বর্গ ইঞ্চিতে 15 পাউন্ড চাপ দেব এবং এই পুরো সিস্টেমের মধ্যে 20 মিনিট সময় তাকে রাখতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা তাকে রাখবো। দুই নম্বর হচ্ছে 15 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ চাপে আমাদের রাখতে হবে কতক্ষণ সময়? 20 মিনিট। এটা রাখা হলে আমাদের আবাদ মাধ্যম জীবাণুমুক্ত হবে। এই প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে তখন আমাদের আবাদ মাধ্যমকে আমরা এর মধ্যে স্থাপিত করব এবং কোষ বিভাজনের মাধ্যমে এগুলো অণুচারা বা ক্যালাস এ পরিণত হবে। এই ক্যালাসটা আমাদের আবাদ মাধ্যমে তৈরি হয়ে যাবে এই আবাদ মাধ্যম তৈরি করার শেষে। যদি আমরা দেখতে পাই যে আমাদের ক্যালাসে কোনো মূল তৈরি হচ্ছে না, তখন আমরা এই আবাদ মাধ্যম থেকে বিটপটা নিয়ে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তরিত করব এবং সেখানে মূল তৈরি হবে এবং আমাদের চারা তৈরির প্রক্রিয়া অনেকটাই সম্পন্ন হয়ে যাবে। এক্ষেত্রে আমরা খেয়াল করব আবাদ মাধ্যমে যখন আমরা চারাটা রাখবো সেটা অবশ্যই 27 ডিগ্রি সেলসিয়াস 25 যোগ 2 মানে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমাদের রুম টেম্পারেচারের মধ্যে রাখতে হবে, পরিবেশের তাপমাত্রায় নয়। যখন এটা মূল উৎপাদক মাধ্যম পার হয়ে যাবে তখন আমাদের গাছটা মোটামুটি নিজের কাজ নিজেই করার সক্ষমতা অর্জন করবে। এরপরে আমাদের শেষ এবং ফাইনাল স্টেপ হচ্ছে 5 নম্বর স্টেপ, প্রাকৃতিক পরিবেশে তথা মাঠে স্থানান্তর। প্রাকৃতিক পরিবেশে তথা মাঠে যখন আমরা স্থানান্তর করব তখন আমরা একটু আগার যে মিডিয়াটা লেগেছিল, মিডিয়াটা আমাদের চারার মূলে যেটা লেগেছিল সেটা ধুয়ে নিব, এরপর সেটা মাটিতে লাগাবো। প্রাথমিকভাবে অল্প একটু আমাদের তার যত্ন নিতে হবে এবং পরবর্তীতে আমরা একটা নির্দিষ্ট সময় পর যখন এর বৃদ্ধি পর্যাপ্ত পরিমাণ হবে তখন এটা আমরা মাঠে কিংবা আমাদের যে জায়গায় আমরা এটার বৃদ্ধি চাচ্ছি সেই জায়গায় এটা লাগিয়ে দিতে পারবো এবং আমাদের পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। সো এটা ছিল আমাদের টিস্যু কালচার নিয়ে একটা ব্রিফ আলোচনা। তাহলে আমরা কি কি স্টেপ করলাম? মাতৃ উদ্ভিদ নির্বাচন, 2 নম্বরে পড়লাম আবাদ মাধ্যম তৈরি, 3 নম্বরে পড়লাম আবাদ মাধ্যম জীবাণুমুক্তকরণ, 4 নম্বরে আমরা পড়লাম সেটা হচ্ছে মূল উৎপাদক মাধ্যম স্থানান্তর এবং প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর। এটা ছিল আমাদের টিস্যু কালচার নিয়ে আলোচনা। এবার আমরা আলোচনা করব টিস্যু কালচারের ব্যবহার। আমরা যে এত পরিশ্রম করলাম সেটা আসলে কতটা উপযোগিতা আমরা আমাদের জীবনে পাচ্ছি। তোমরা জানলে অবাক হবে যে টিস্যু কালচার আমাদের প্রাত্যহিক জীবনকে, আমাদের অর্থনীতিকে অচিন্তনীয় পরিবর্তন সম্পন্ন করেছে। টিস্যু কালচারের কিছু উপকারিতা আমরা আলোচনা করি। টিস্যু কালচার প্রক্রিয়ার সুবিধা আসলে বলে শেষ করার মতো না, তবুও আমরা কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা সম্বন্ধে একটু জেনে নেই, তাহলে আমাদের টিস্যু কালচারের ব্যবহারটা আরো পরিষ্কার হয়ে যাবে। টিস্যু কালচারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স বা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে উদ্ভিদের প্রজননে উন্নত জাত তৈরি করা যায়। টিস্যু কালচারের মাধ্যমে আমরা উন্নত জাতের উদ্ভিদ তৈরি করতে পারবো, যে জাতগুলো থেকে আমরা বেশি ফলন এবং অত্যন্ত সুস্বাদু খাদ্য উপাদান পেয়ে থাকি। এরপরে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমরা চোখের সামনেই দেখতে পেলাম মুহূর্তের মধ্যেই আমাদের যে একটা টিস্যু ছিল এটা কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যেই বিভাজিত হয়ে অসংখ্য কোষে পরিণত হবে, অসংখ্য ছোট ছোট চারা, যাকে আমরা ক্যালাস বললাম, এবং এটা থেকে হাজার হাজার চারা তৈরি করা সম্ভব। তাহলে এখানে আমাদের টিস্যু কালচারে আমরা অসংখ্য পরিমাণ চারা তৈরি করতে পারবো। এই যে চারা তৈরির যে সংখ্যার সীমাবদ্ধতা আমরা ছিল একটা বা দুইটা উদ্ভিদ থেকে একটা বা দুইটা চারা তৈরি করা, সেটার কিন্তু আমরা পেরিয়ে গেলাম। আমরা এখানে আমাদের ইচ্ছা মতো সংখ্যায় চারা তৈরি করতে পারবো। আমাদের কোনো একটা গোলাপ ফুল যদি খুব ভালো ফুল দেয় তাহলে সেটার আমরা একটা ফুল থেকে একটা গোলাপ গাছ নয়, আমরা এখান থেকে একটা টিস্যু নিয়ে অসংখ্য পরিমাণ সুন্দর ফুলের সেই গোলাপ গাছগুলো তৈরি করতে পারবো, যেটা আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণাধীন। তাহলে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ দিন শিক্ষার্থীবৃন্দ। এবারে আমাদের যে তৃতীয় যে উপকারিতাটা আছে সেটা হচ্ছে রোগ মুক্ত চারা তৈরি। রোগ মুক্ত চারা তৈরি এটা অবশ্যই টিস্যু কালচারের একটা বড় অবদান। তুমি খেয়াল করে দেখো, আমরা কিন্তু পুরো প্রক্রিয়াটার সাথে রোগ মুক্ত যেন হয় এটা আমরা শিওর করেছি, এটা আমরা নিশ্চিত করেছি, কারণ আমরা একটা মাতৃ উদ্ভিদ নিয়েছি যেটা সুস্থ সবল এবং যেটা রোগ প্রতিরোধে সক্ষম, এবং এরপরে আমরা আমাদের আবাদ মাধ্যমটাকেও কিন্তু নির্বীজকরণ করেছি বা জীবাণু মুক্তকরণ করেছি, যার ফলে আমাদের যে টিস্যু থেকে যে গাছটা তৈরি হবে নতুন, সেটা অবশ্যই রোগ মুক্ত হবে, ভাইরাস মুক্ত হবে, ব্যাকটেরিয়া মুক্ত হবে, এবং আমরা একটি সুস্বাদু, ফলনশীল এবং গুণে ও মানে সেরা গাছ পেতে পারি।
এরপরে যে উপকারিতা আছে সেটা হচ্ছে অনেক উদ্ভিদ আমাদের আছে যারা বীজের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে না বা প্রজননে অংশ নেয় না, সে সকল উদ্ভিদেও আমরা নতুন গাছ বা নতুন প্রজন্ম নিয়ে আসতে পারি। যেমন বীজের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে না থুজা, সাগরগলা, এরা কিন্তু বীজ, এদের কিন্তু কোনো নিজস্ব বীজ থাকে না, যার ফলে এদের থেকে নতুন গাছ তৈরি করা একটা জটিল প্রক্রিয়া, যেটা টিস্যু কালচারের মাধ্যমে অনেক সহজ হয়ে গেছে। তাই বীজ যদি না দেয় কোনো ফল বা কোনো গাছ, সে তাদের নতুন প্রজন্ম আনা আমাদের একটা বাধা ছিল, সেটা আমরা পেরিয়ে গিয়েছি এই টিস্যু কালচারের সাহায্যে। এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, আমাদের কিন্তু সবারই একটা আফসোস যে গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠাল, লিচু চারিদিকে খালি ফলের মৌ মৌ গন্ধে ভরা, কিন্তু বর্ষা বা শীতকালে আমরা এটার অভাব বোধ করি। হ্যাঁ, এই যে ঋতুভিত্তিক ফল তৈরি, এটাকেও আমরা প্রতিরোধ করতে পারবো, আমরা আমাদের চাহিদা মতো সময়ে আমাদের প্রিয় ফলগুলো খেতে পারবো যদি আমরা টিস্যু কালচার পদ্ধতিটি ব্যবহার করি এবং এই মাধ্যমে যদি আমরা গাছটার প্রপার যত্ন নেই, তাহলে আমরা উচ্চ ফলনশীল জাত যেমন পাবো এবং অনেক বেশি পরিমাণে ফল এবং অন্যান্য যে শস্য উপাদান তৈরি হবে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো, যেটা কোনো নির্দিষ্ট সময়ের বেড়া জলে আটকে থাকবে না, আমরা যখন ইচ্ছা সেটা তখন থেকে খেতে পারবো। তা এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক। এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্স আছে টিস্যু কালচার, সেটা হচ্ছে মেরিস্টেম কালচার। মেরিস্টেম হচ্ছে টিস্যু কালচারের বিভাজনক্ষম একটা টিস্যু এবং এটা খুবই দ্রুত বিভাজিত হয় এবং এটা রোগ প্রতিরোধে সক্ষম। তো এই রোগ প্রতিরোধী মেরিস্টেম কালচার করলে আমাদের যে গাছটা হবে সেটা দ্রুত বর্ধনশীল হবে এবং অবশ্যই এটা রোগ জীবাণু মুক্ত হবে এবং পরিবেশে সহনশীল, এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স আমাদের টিস্যু কালচারে। পরিবেশ সহনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরো কিছু উদ্ভিদ এমন আছে যেটা আমাদের শুধুমাত্র মরুভূমিতে জন্মায়, আমরা টিস্যু কালচার এই প্রক্রিয়ার মাধ্যমে একটি নতুন জাতের তৈরির মাধ্যমে আমরা আমাদের গ্রীষ্মমণ্ডলীয় আমাদের উপমহাদেশের জলবায়ুতেও আমরা সেটা নিয়ে আসতে পারবো। এতে আমাদের দেশে যেমন অর্থনৈতিক উন্নতি সাধিত হবে, ঠিক একইভাবে আমাদের জীব প্রজাতিগুলো রয়েছে সেগুলো সংরক্ষিত থাকবে এবং আমাদের বাংলাদেশও কিন্তু এই টিস্যু কালচার দেখতে পিছিয়ে নেই। বাংলাদেশের টিস্যু কালচারের গুরুত্ব এর পরের যে আলোচনা, এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টিস্যু কালচার এবং এই প্রযুক্তিগত কৃষি বিজ্ঞানে অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমাদের প্রথম যে রোগ প্রতিরোধক্ষম টিস্যু কালচারের জাত ছিল এবং নতুন যে প্রথম যে রোগ প্রতিরোধক্ষম জাত ছিল সেটা একটা বেগুন, যেটাকে আমরা বিটি বেগুন বলি, এটা আমরা টিস্যু কালচারের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করেছি এবং যার ফলে এখন রোগ প্রতিরোধক্ষম বেগুন জাত আমরা পাচ্ছি, যার ফলে কৃষকের লস কম হচ্ছে, তাদের ফলন হানি কম হচ্ছে এবং আমাদের দেশের অর্থনৈতিক উৎকর্ষ এবং উন্নতি সাধিত হচ্ছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটা পরিষ্কার যে টিস্যু কালচার আমাদের জীব সভ্যতাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছে, যার মূলে রয়েছে জীব প্রযুক্তি। তাহলে আজকের পাঠে আমরা অনেকটা পরিষ্কার হলাম টিস্যু কালচার নিয়ে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে পাঠে আমরা কি কি পড়েছি তা আমরা আরেকবার পুনরালোচনা করি। আমরা পড়লাম বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি কাকে বলে, জীব প্রযুক্তি সম্বন্ধে কে সর্বপ্রথম ধারণা দিচ্ছেন, কিভাবে আমরা জীব প্রযুক্তি নিয়ে ধারণাটা শুরু করলাম, যেটা আমরা টটিপটেন্সি নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা জীব প্রযুক্তির একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা হচ্ছে আমাদের টিস্যু কালচার, সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করলাম। টিস্যু কালচারের বিভিন্ন ধাপ নিয়ে পড়াশোনা করলাম এবং এই ধাপগুলোর গুরুত্ব কি সেটাও আলোচনা করলাম। এবং এই যে টিস্যু কালচার প্রক্রিয়াটা হলো, এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে আমাদের কি উপকারিতা হবে এবং টিস্যু কালচারের গুরুত্ব কি আমাদের জীব সম্প্রদায়ের, সেটা আমরা আলোচনা করলাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় করতে চাও তবে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।